ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা ম্যাচিং করালে বলো G1 হবে কোনটা? G1 আছে, আমরা আগে S ফেজ করে নিই, যেটা S ফেজ রেপ্লিকেশন, তাই তো? ঠিক আছে। অ্যাপ্লিকেশন G0 কুইসেন্ট ফেজ হলো। এবার G1 G2 এর মধ্যে G1 স্যার স্যার জি1টা G1 একই হবে আর জি2 অ্যামাইনো অ্যাসিড আরএনএ এনজাইম সিনথেসিস হবে। প্লাস, ঠিক আছে। কারণ ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে সেল অর্গানেলি, শুধুমাত্র সেন্ট্রিওলের ডুপ্লিকেশন হয় এস ফেজে, হ্যাঁ, ঠিক আছে। সেন্ট্রিওল বাদ দিয়ে বাকি সবার হচ্ছে কিন্তু আমাদের G1 ফেজে, হ্যাঁ, ঠিক আছে। ঠিক। আচ্ছা, এরকম কোশ্চেনও দিতে পারে। কোশ্চেন নাম্বার 2 করো, যে বলছে এম ফেজ ইন হিউম্যান লাস্ট ফর, একজন আবার জয়েন করি। এম ফেজ অফ হিউম্যান লাস্ট ফর, এম ফেজ কতক্ষণের জন্য লাস্ট করে? এম ফেজ লাস্ট ফর ড্যাশ অফ দ্য ডিউরেশন অফ দ্য সেল সাইকেল, অফ সেল সাইকেল। এখানে পার্সেন্টেজে দেওয়া আছে। 1 hour. অপশন এ 60%, 75%, 40%, less than 5%। পার্সেন্টেজে আছে অপশন গুলো, হ্যাঁ। এবার নিশ্চিত 4 না, 1 নম্বরটা আওয়ার হবে? তো ছিল। চার নম্বরই হবে। 1 আওয়ার হলে ম্যাক্সিমাম কত হতে পারে? 24 ঘন্টার 1 ঘন্টা যদি হয়, তাহলে 1/24 ইন্টু 100, তাহলে কি হবে? ম্যাক্সিমাম 20 হলে 5 হয়, 20 কম হবে, ঠিক আছে। এটা 4 পয়েন্ট সামথিং, তার মানে ওই 5-এর কম, ঠিক আছে। 4-24-এ 96, তো 4 পয়েন্ট সামথিং আসবে, হ্যাঁ? তার মানে 4 আওয়ার্স 4 পয়েন্ট সামথিং, তার মানে 5-এর কম, ঠিক আছে। তাহলে 5% হবে। এরকমও আসতে পারে, মানে ওখানে হয়তো ডিরেক্ট 1 ঘন্টা না দিয়ে এরকম দিয়ে দিল। এরকমও দেয় যে এই যে প্রশ্ন তো শেষ নেই, এবারে একটা কনসেপ্ট ওইগুলো জানা থাকলে মোটামুটি বেশিরভাগই পারা যাবে। এই যেমন এরকম একটা কোশ্চেন দিয়েছে, মানে বলছে একই জিনিস কিন্তু একটু ঘুরিয়ে, কলাম 1 দেওয়া আছে, C1 করে দিলাম, C2 করে দিলাম তাড়াতাড়ির জন্য। এখানে বলা আছে G0, G1, S, G2। আচ্ছা, এখানে আছে মেজর চেক পয়েন্ট, মেজর চেক পয়েন্ট। সেকেন্ড অপশনে আছে সেন্ট্রিওল ডুপ্লিকেশন, সেন্ট্রিওল ডুপ্লিকেশন। থার্ড আছে সেল সাসপেন্ড সেল সাইকেল, সেল সাইকেল। আর 4 কি না, টিবিউলিন প্রোটিন সিনথেসিস, টিবিউলিন প্রোটিন সিনথেসিস। চেক পয়েন্ট, এখানে এ, বি, সি, ডি। হবে বলো? স্যার মেজর চেক পয়েন্ট তো G2। আচ্ছা, ম্যাচ করা। আচ্ছা, ফার্স্ট টিবিউলিন প্রোটিন সিনথেসিস, তাই তো? মেজর চেক পয়েন্ট
এস প্রোটিন সিনথেসিস। এস তো প্রোটিন সিনথেসিস হবেই, এস ফেজে প্রোটিন সিনথেসিস হয়। এই এস ফেজে প্রোটিন সিনথেসিস কি ডিএনএ ডুপ্লিকেশন? স্যার এখানে সেন্ট্রিওল ডুপ্লিকেশন হবে। হ্যাঁ, সেন্ট্রিওল ডুপ্লিকেশন হবে, ঠিক। কারণ সেন্ট্রিওল এস ফেজেই তৈরি হয়, বাকি সমস্ত অর্গানেলই ওই জি1 ফেজে হয়ে যায়। হ্যাঁ, এই একটি ব্যতিক্রম যেটা এস ফেজে হয়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা জি জিরো কি হতে পারে? জি জিরোটা আগে যেগুলো পারা যাচ্ছে সেগুলো আগে করে নাও। জি জিরো কি হবে? সেল সাসপেন্ড সেল সাইকেল, 3 মানে নম্বর। সেল হ্যাঁ এক্সিট করছে সেল সাইকেল থেকে বা সাসপেন্ড করছে, কিছু সময়ের জন্য হল্টিং স্টেজে চলে যাচ্ছে। আচ্ছা, জি1টা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে, তাই তো? তাহলে এস ফেজ আগে, এস ফেজ সেন্ট্রিওল ডুপ্লিকেশন, এটা অলরেডি প্রমাণ হয়েছে, এস ফেজ ডুপ্লিকেশন। আচ্ছা, এবার বাকি থাকছে জি1 জি2, ঠিক আছে। এবার আমার দেখতে হবে প্রোটিন অ্যান্ড আরএনএ সিনথেসিস কখন হয়। জি1 আর জি2 মধ্যে জি2 জি2তে আমার কি তৈরি হয়? প্রোটিন বেশি। আরএনএ প্রোটিন কোন ফেজে তৈরি হয়? আরএনএ প্রোটিন আমার জি2 ফেজে তৈরি হয়। জি2 তে। তাহলে এটা হয়ে গেল। কারণ মেজর আমরা ওই যে গ্রাফ দেখিয়েছিলাম এখানে, ওখানে দেখো গ্রাফটায় এস ফেজে ছিল কিছুটা, জি1 ফেজে প্রোটিন কিছুটা তৈরি হয়। সেটা এইখানটা আমরা যখন দেখালাম, এই যে এখানে আরএনএ এন্ড প্রোটিনের যদি আমরা দেখি, প্রোটিন জি2 তে ম্যাক্সিমাম প্রোটিন, জি2 তে আরএনএও কিছুটা নন হিস্টোন প্রোটিন প্লাস আরএনএ ম্যাক্সিমাম তৈরি হয় জি2 তে। জি1এও কিছুটা আছে তৈরি, একদম যে নেগলিজেবল বললে তবে ম্যাক্সিমাম যেটা সেটাই ধরতে হবে। এবার জি1 এর রেসপেক্টে আমরা মেজর চেক পয়েন্ট, আচ্ছা, আর তো বাকি একটাই থাকছে জি1 মেজর চেক পয়েন্ট। এবার জি1 যদিও এস ফেজ চেক পয়েন্টকেও আমরা মেজর বলতে পারি। এবার জি1 চেক পয়েন্ট এবং মেজর চেক পয়েন্ট করা, ঠিক আছে। আচ্ছা, চল, তাহলে এইরকম কোশ্চেনও আসতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের এরকম কোশ্চেন। আর একটা ওই আর একটা হচ্ছে আমাদের এই এস ইয়ে দিয়ে, মানে 2C 2N দিয়েও কোশ্চেন গুলো খুব আসে, ঠিক আছে। বিভিন্ন ভালো ভালো কম্পিটিটিভ এক্সামে দেয়, ঠিক আছে। কোশ্চেন আর কোথা থেকে দেবে, এইসব জায়গা থেকে তুলবে বিভিন্ন পরীক্ষার থেকে, ঠিক আছে। তো মাইটোসিসের মধ্যে কি হয় না, মাইটোসিস জেনারেলি কি হয়? সোম্যাটিক সেলে হয়। মডেল অর্গানিজম অনিয়ন রুট টিপে ভালো মাইটোসিস স্টাডি করা যায়। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। প্রোফেজের ডিউরেশন কত হয়? 30 থেকে 60 মিনিট। মেটাফেজ 2 থেকে 10 মিনিট। অ্যানাফেজ আর টেলোফেজ থাকে, ঠিক আছে। তো প্রোফেজে কি হয়? প্রোফেজে নিউক্লিয়ার ডিগ্রেডেশন হবে, আস্তে আস্তে কি হবে? নিউক্লিয়ার যে নিউক্লিয়ার এনভেলপ ডিগ্রেড হতে শুরু করবে, ক্রোমোজোম গুলো গ্র্যাজুয়ালি কন্ডেন্স হতে শুরু করবে, ঠিক আছে। নিউক্লিওলাসের ডিগ্রেডেশন শুরু হবে। Centriole duplicates during interphase from centrosome is begin to move towards the opposite pole. দুটো পোলের দিকে মাইগ্রেট করতে শুরু করবে, কারণ অ্যাস্ট্রাল মাইক্রোটিউবিউল তৈরি করতে হবে। এটা আমাদের এই যে এস এস আর্লি প্রোফেজে এরকম হয়, মানে আস্তে আস্তে নিউক্লিওলাস ডিগ্রেড করতে শুরু করবে, ঠিক আছে। নিউক্লিয়াসের মেমব্রেন ডিগ্রেড করতে শুরু করবে, নিউক্লিওলাস ডিসইন্টিগ্রেশন হবে, ঠিক আছে। সেন্ট্রিওল দুটো পোলের দিকে মাইগ্রেট করতে শুরু করবে, না আর্লি প্রোফেজের মধ্যে আমরা দেখতে পাই, ঠিক আছে। মেটাফেজ স্টেজে কি হয়? ক্রোমোজোম গুলো একটা মেটাফেজ প্লেটে অ্যালাইন হয়। এবং কেন এরকম হয়, তার কোনো আইডিয়া আছে যে প্রোফেজে কেন ওই নিউক্লিয়ার এনভেলপ গুলো ডিগ্রেড হতে হবে? কেন এরকম হতে হবে? নিউক্লিয়ার এনভেলপ কেন ডিগ্রেডেশনের প্রয়োজন হয়, ঠিক আছে। কারণ স্যার নিজেরা একটু ভাবো যে নিউক্লিয়ার এনভেলপ কেন ডিগ্রেড হওয়ার প্রয়োজন হয়। কারণটা জানা থাকলে কি হবে? নিজের মনে রাখতে সুবিধা।
কারণ হচ্ছে যে ক্রোমোজোম গুলো তো আমাদের মেটাফেজ স্টেজে ক্রোমোজোম কন্ডেন্স হতে হবে। এই কন্ডেনসেশন যদি হতে হয় মেটাফেজ স্টেজে তাকে অ্যালাইন, এই যে ক্রোমোজোমটা কন্ডেন্স মেটাফেজ প্লেটে অ্যালাইন হতে হবে, এই বরাবর অ্যালাইন। ক্রোমোজোম গুলো যদি এখানে এনভেলাপ থাকে তাহলে কি স্পেস কমে যাচ্ছে, মানে সেই জন্য কি হয় মেটাফেজ স্টেজে ক্রোমোজোম গুলো যখন আমাদের মেটাফেজ প্লেটে ওরিয়েন্ট হবে সেই ওরিয়েন্টেশনের আগে এইগুলো ডিগ্রেডেশন প্রয়োজন হয়, হ্যাঁ, নষ্ট হয়ে যাওয়ার দরকার হয়, ঠিক আছে, যাতে কি হয় মুভমেন্টে ক্রোমোজোম কোনো বাধা না পায়, মুভমেন্টে সাহায্য পায়, হ্যাঁ, ঠিক আছে। তো চেঞ্জেস ইন প্রফেজ যদি আমরা দেখি, প্রফেজের মধ্যে কি কি চেঞ্জেস হয়? কন্ডেনসেশন অফ ক্রোমোজোমাল ম্যাটেরিয়ালস, ক্রোমাটিন ম্যাটেরিয়ালের কন্ডেনসেশন হয়, ক্রোমোজোম মুভস টুয়ার্ডস দ্য অপোজিট পোল, স্পিন্ডল ফাইবার ডেভেলপ, ক্রোমোজোম ভিজিবল টু ক্রোমাটিডস, ইয়ার গলজি কমপ্লিট নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার, লাস্টের দিকে একদম নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার করতে শুরু করে, ঠিক আছে। মেটাফেজ হচ্ছে সবচেয়ে ভালো ক্রোমোজোম দেখা যায় এবং মোস্ট কন্ডেন্স ক্রোমোজোম বিকাম থিকার এবং ক্রোমোজোম গুলো কি হয় একটা মেটাফেজ প্লেটে ওরিয়েন্ট হয়, ঠিক আছে। অল ক্রোমোজোমস ইন দ্য ইকুয়েটর প্লেট অর মেটাফেজ প্লেটে ওরিয়েন্টেড হয়। নিউক্লিয়ার মেমব্রেন ডিসইন্টিগ্রেশন যেমন ছিল ক্রোমাটিন সাইটোপ্লাজম, ক্রোমোজোম ইন সাইটোপ্লাজম, ক্রোমোজোম অলরেডি কন্ডেন্স হয়ে একদম মেটাফেজ প্লেটে ওরিয়েন্ট হয়ে যায় এবং এই সময় যেগুলো ক্রোমোজোম দেখার জন্য কলচিসিন বলে একটা কেমিক্যাল টক্সিন দেওয়া হয়, যেটা দিয়ে কি হয় ক্রোমোজোমকে অ্যারেস্ট করা যায়, মেটাফেজ প্লেটে আমরা কি করতে পারি অ্যারেস্ট করতে পারি। কলচিসিন হচ্ছে একটা প্ল্যান্ট টক্সিন, কলচিকাম যেটা মাইক্রোটিবিউলের পলিমারাইজেশনকে বাধা দেয়, তাহলে কি হবে আর ক্রোমোজোম গুলো দুটো পোলের দিকে আর মাইগ্রেট করতে যাবে না, মানে মেটাফেজ থেকে অ্যানাফেজ ট্রানজিশন আর হবে না, হ্যাঁ? ঠিক আছে। তো অ্যানাফেজের ক্ষেত্রে কি হয় সিস্টার ক্রোম্যাটিড সেপারেটেড, এইখানটা একটা ভীষণ part আছে, সিস্টার ক্রোম্যাটিড সেপারেট নট হোমোলোগাস ক্রোমোজোম, এখানে সিস্টার ক্রোম্যাটিড সেপারেট ফ্রম ইচ আদার ডিউ টু ডিভিশন অফ সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমেরিক ডিভিশনের মাধ্যমে। এই জায়গাটার এইখান থেকে কোশ্চেন আসে, সেন্ট্রোমেরিক ডিভিশন ইজ ডিফারেন্ট, আর একটা হচ্ছে ক্রোমোজোম হাফ হয়ে গিয়ে সেটা আলাদা, ঠিক আছে। মাইটোসিস অ্যানাফেজের জন্য ক্রোমোজোম সংখ্যা কমে না, মাইটোসিসে কি হয় যা ক্রোমোজোম সংখ্যা ছিল তাই থাকবে, ঠিক আছে। এরকম আমরা যদি ডায়াগ্রামেটিক্যালি দেখি, আমার ডায়াগ্রাম আছে মাইটোটিক অ্যানাফেজে, মাইটোসিস অ্যানাফেজ হচ্ছে অলমোস্ট মিওসিস অ্যানাফেজ 2 এর ইকুইভ্যালেন্ট, হ্যাঁ। অ্যানাফেজ 1, এই যে অ্যানাফেজ 1 আর অ্যানাফেজ 2 যদি আমরা দেখি, এই অ্যানাফেজ 2 সেন্ট্রোমিয়ার স্প্লিট করে এবং সিস্টার ক্রোম্যাটিড সেপারেট করে, এই সেম অ্যাজ ইকুইভ্যালেন্ট টু মাইটোসিস। এই যে ম্যানাফেজ 2 তে দেখো, মেটাফেজ 2 অ্যানাফেজ দেখো, এই মাঝ বরাবর সেন্ট্রোমিয়ারটা ভাঙছে এখানে, এই যে মাঝে যে সেন্ট্রোমিয়ার বরাবর, এই সেন্ট্রোমিয়ার বরাবর স্প্লিট করে দুদিকে দুটো চলে যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু ক্রোমোজোম যা ছিল তাই আছে, মানে এখানেও দুটো ক্রোমোজোম ছিল, এখানেও দুটো ক্রোমোজোম ছিল, এইদিকে যখন সেল ডিভাইড হয়ে যাচ্ছে এইদিকেও দুটো ক্রোমোজোম, এদিকে নিউ সেলে ডটার সেলে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কমছে না, যা ছিল তাই থাকছে। এটা আমি অ্যানাফেজ 2 তে দেখাচ্ছি, অ্যানাফেজ 2 অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু মাইটোসিস অ্যানাফেজ, হ্যাঁ, মাইটোসিস অ্যানাফেজের ইকুইভ্যালেন্ট, এই জায়গাটা দিয়ে কোশ্চেন আসে আর এই জায়গাটাই সবার গন্ডগোল হয়। সিস্টার ক্রোম্যাটিড সেপারেট করছে বাই দ্য স্প্লিটিং অফ দ্য সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার স্প্লিট করে সিস্টার ক্রোম্যাটিড সেপারেট হচ্ছে। আর অ্যানাফেজ 1 এ কি হয় হোমোলোগাস ক্রোমোজোম গুলো স্প্লিট করে সেপারেট হয়। এখানে দেখো এখানে দুটো দুদিকে ছিল, এখানে আমরা যদি দেখি এই ছবিতে এই যে হোমোলোগাস ক্রোমোজোম গুলো অ্যানাফেজ 1 এ দেখো, এখানে দেখো প্রত্যেকের 4টে করে বাহু আছে, অ্যাকচুয়ালি এর দুটো, এর দুটো, এখানে দুটো, এখানে দুটো। এবার দেখো যখন সেপারেট হচ্ছে এই জায়গাটা 4টে 4টে, আচ্ছা একটা দিকের পার্ট এখানে কি হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম গুলো সেপারেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে
এই বরাবর আমরা যদি দেখি এখানে 1 2 3 4 5 6 ছটা করে ক্রোমোজোম ছিল, তাহলে হাফ হাফ করে যাচ্ছে, 3 3 চলে যাচ্ছে ভাগ হয়ে ডটার সেলে। সেই জন্য কি হয়, অ্যানাফেজ 1 এ হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট ইন মিয়োসিস অ্যানাফেজ 1 এর সিস্টার ক্রোম্যাটিড রিমেইন অ্যাটাচ। এটাই মেজর ডিফারেন্স। এবং মাইটোসিস অ্যানাফেজ হচ্ছে ইকুইভ্যালেন্ট টু অ্যানাফেজ 2। হ্যাঁ, ঠিক আছে। তাহলে স্পিন্ডিল ফাইবার অ্যাটাচ টু দ্য কাইনেটোকোর শর্টেন, sister chromatids start migration to the opposite pole and chromosomes appear V-shaped। যদি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হয়, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাদের বলে? তাদের মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, মনে আছে? দুটো বাহু প্রায় সমান হয়। বলে ঠিক ঠিক, দুটো বাহু যদি সমান হয় তখন মেটাসেন্ট্রিক। একটা বড় একটা ছোট হলে সাবমেটাসেন্ট্রিক। তাহলে ঠিক, তাহলে মেটাসেন্ট্রিক হলে এই সময় ভি শেপ নেবে, সাবমেটাসেন্ট্রিক হলে এল আকৃতি নেবে, টেলোসেন্ট্রিক হলে আই শেপ হবে, অ্যাক্রোসেন্ট্রিক হলে জে শেপ হবে। ঠিক আছে। যদি দুটো বাহুর মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক হলো, বা টেলোসেন্ট্রিক আর অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিকের কি হয়, একদম প্রান্তে থাকবে, আর টেলোসেন্ট্রিকের একদম নেই প্রায়। ঠিক আছে। যদিও টার্মটা অ্যাক্রোসেন্ট্রিক, কিন্তু অ্যাক্রোসেন্ট্রিকের একটু থাকে আর টেলোসেন্ট্রিকের একদম প্রান্তে। হ্যাঁ, ঠিক আছে। স্যার টেলোসেন্ট্রিক এই যে কি স্যার অ্যানাফেজ মুভমেন্টে পার্টিসিপেট করে? টেলোসেন্ট্রিক খুব কমই করে, খুব কম পার্টিসিপেট করে, কিন্তু মানে কোশ্চেন অনুযায়ী যদি কখনো দেয় টেলোসেন্ট্রিকের আকৃতি অ্যানাফেজে কি হয়, আইসেপ্ট, ওই মানে বসাতে হবে, দাগ দিতে হবে। ঠিক আছে। জেনারেলি এরা খুব কম পার্টিসিপেট করে, কারণ না হলে সেন্ট্রোমেরিক অ্যাটাচমেন্ট কোথা থেকে হবে? ঠিক আছে। দুটো বাহু যদি ইকুয়াল না হয় সেদিকে একটু সমস্যা হয়, প্রবলেম থাকে কিছু। ঠিক আছে। তবে কিছু তো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম আছে, তাদের ক্ষেত্রে সেন্ট্রোমেরিয়াল মানে সেপারেশন তো দরকার হয়। ঠিক আছে। এবার টেলোফেজে আমরা যদি দেখি, টেলোফেজ হচ্ছে অপোজিট অফ প্রোফেজ হয়। হ্যাঁ, প্রোফেজের উল্টো হয়। ঠিক আছে। তো টেলোসেন্ট্রিক, আচ্ছা, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম হিউম্যানের ক্ষেত্রে খুব একটা আমরা পাই না। হ্যাঁ, কিছু কিছু অ্যানিমালসদের ক্ষেত্রে টেলোসেন্ট্রিকটা খুব পাওয়া যায়, হিউম্যানের ক্ষেত্রে রেয়ার। হ্যাঁ, থাকেই না প্রায়। ঠিক আছে। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম খুব ফ্র্যাজাইল হয়, যার জন্য আহ, খুব রেয়ার। যদি হিউম্যানের ক্ষেত্রে থাকে তাহলে সেক্ষেত্রেও ডিভিশন খুব রেয়ার, রেয়ার ডিভিশনে মানে যায়। ঠিক আছে। এবং খুব বেশি দিন বাঁচেও না, মানে সেই সেলটা যদি কোনো সেলে থাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, সেই সেল বাঁচবেও না বেশি দিন। ঠিক আছে। এবং বেসিক্যালি আদার্স অ্যানিমালসদের বেশি থাকে, হিউম্যানের ক্ষেত্রে থাকে। ঠিক আছে। Chromosome lose identity in telophase opposite of prophase, and it contains to form chromatin। ঠিক আছে। chromatin নিউক্লিয়ার ডেভেলপমেন্ট, নিউক্লিয়ার এনভেলপ ডেভেলপ। ঠিক আছে। ইয়ার গলজি যেগুলো সব প্রফেজে যা যা হয়েছিল টেলোফেজে ঠিক তার উল্টো ঘটনা, মানে ঠিক অপোজিট হয়, সেজন্য অপোজিট অফ প্রফেজ আমরা বলি। ঠিক আছে। সাইটোকাইনেসিস কি হয়, সাইটোপ্লাজমিক ডিভিশন, এটা দুটো ভাগে ডিভাইড করতে পারে। অ্যানিমাল সেলের ক্ষেত্রে কি হয়, ক্লিভেজ ফারো ফর্মেশনের মাধ্যমে হয়। প্ল্যান্ট সেল এই প্লাজমা মেমব্রেনটা বরাবর ফোল্ড হয়ে গিয়ে ক্লিভেজ ফারো ফর্মেশন করে। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কি হয়, সেল প্লেট বা কোষপাত ফর্মেশনের মাধ্যমে কোষ বিভাজন
এই সাইটোপ্লাজমিক ডিভিশন হয়। এই যে অ্যানিমাল সেলের সাইটোকাইনেসিস বাই ক্লিভেজ প্রসেস, ক্লিভেজ ফর্মেশন দিয়ে দুটো আলাদা হয়ে যায়। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে রিজিড সেল ওয়াল থাকে, যার জন্য কি হয় রিজিড সেল ওয়াল এবং এই বরাবর স্প্লিটিং দেখা যায়। মিডিল ল্যামেলা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে মাঝ বরাবর এটা স্প্লিট করে, ঠিক আছে। মানে এটার সেল প্লেট ফর্মেশনের মাধ্যমে হবে, এটা ক্লিভেজ ফর্মেশনের মাধ্যমে হবে। মেটাফেজ টু অ্যানাফেজ ট্রানজিশন, এটা একটু সাইক্লিন সিডিকে মানে প্রোটিন দিয়ে এপিসি সি দিয়ে হয়। মেটাফেজ টু অ্যানাফেজ ট্রানজিশন কিভাবে হয়, এটা এপিসি সি বলে একটা প্রোটিন থাকে যেটা মেটাফেজ থেকে অ্যানাফেজ ট্রানজিশনে সাহায্য করে। এটা আছে বলে দেওয়া যায়, তাহলে এটাই পর্যন্ত আমরা বলে দিই। আচ্ছা, মেটাফেজ টু অ্যানাফেজ ট্রানজিশন হতে গেলে কি হয় না, কিছু প্রোটিন কমপ্লেক্সের দরকার হয়, যার নাম হচ্ছে অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স, এপিসি সি বলা হয়। হ্যাঁ, অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স এপিসিসি। এপিসিসি কার সঙ্গে কম্বাইন করে, সিডিসি 20 বলে একটা প্রোটিন আছে। তো এপিসিসি নর্মালি কি হয়, নন ফাংশনাল থাকে। যখন এপিসিসি সিডিসি 20 সঙ্গে কম্বাইন করে তখন ফাংশনাল হয়। যখন কাজ করে তখন কি হয়, এ সিকিউরিন আর সেপারেজ বলে, সিকিউরিন সেপারেজ বলে একটা এনজাইম সেলের মধ্যে আছে। সেপারেজ কি করে না, এদের মাঝে কোয়েসিন, এই যে দুটো ক্রোমোসোমের মাঝে যে কোয়েসিন প্রোটিন থাকে, সেই প্রোটিনটাকে ডিগ্রেড করতে সাহায্য করে, ভাঙতে সাহায্য করে, ঠিক আছে। তো যখন এই সিডিসি 20 কম্বাইন করে, এরা কি করে, এই সিকিউরিনের উপর ইউবিকুইটিন ট্যাগ লাগিয়ে দেয়। ইউবিকুইটিন মানে ট্যাগ লাগানো মানে হলো সেই প্রোটিনটা ডিগ্রেডেশন পাথওয়েতে যাবে, মানে নষ্ট করে দেওয়া হবে, ঠিক আছে। তখন এই যখনই সিকিউরিন চলে যায় তখন সেপারেজ ফ্রি হয়ে যায়। সেপারেজ একা আছে, সেপারেজ যখন ফ্রি তখন সেপারেজ অ্যাক্টিভ ফর্মে থাকে। সেপারেজের কাজ কি না, দুটো ক্রোমোজোমের মাঝে যে ব্লু লাইক কিছু প্রোটিন থাকে, কোয়েসিন প্রোটিন থাকে, সেই কোয়েসিন প্রোটিনটাকে সেপারেট করা। এবং অ্যাক্টিভ সেপারেজ কি করে, ডিগ্রেড কোয়েসিন, যার ফলে মেটাফেজ থেকে ক্রোমোজোম গুলো অ্যানাফেজ ফুলওয়ার্ড মাইগ্রেশনে করে, ঠিক আছে। এবারে যে এরকম কোশ্চেন আসে, যদি এপিসিসি ডিফেক্টিভ হয় তাহলে কি হবে, কোনো মেটাফেজ টু অ্যানাফেজ ট্রানজিশন হবে না, মানে ক্রোমোজোম গুলো ইন মেটাফেজ স্টেজেই থেকে যাবে, ঠিক আছে। নো মেটাফেজ টু অ্যানাফেজ ট্রানজিশন। এরকম প্রশ্ন আসে যে এপিসিসি ডিফেক্টিভ হলো তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে মেটাফেজ থেকে অ্যানাফেজ ক্রোমোজোমটা ট্রানজিশন হবে না, ঠিক আছে। এরপর আমাদের মিওসিস আছে, ঠিক আছে। মিওসিসটা আমরা মিওসিসের তাড়াতাড়ি করে শেষ করে দেওয়া যায়। চলো, মিওসিসের মধ্যে কি হয়, মিওসিসকে আমরা কি বলি, রিডাকশনাল ডিভিশন, কারণ হাতের সময় খুব কম। মিওসিস হচ্ছে রিডাকশনাল ডিভিশন বলা হয়, ফার্স্ট বিভাজন। জেনারেলি কি হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে মিওসিস দেখা যায়, ভ্যারিয়েশন আমরা পাই, কারণ মিওসিসের মধ্যে ক্রসিং ওভার হয় ক্রোমোজোমের, ঠিক আছে। এবং এখানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনকে লেস ভ্যারিয়েশন, যেখানে শুধু একটা থেকে আরেকটা মাইটোসিস পদ্ধতিতে ডিভাইড হচ্ছে, সেখানে কোনো ক্রোমোজোমাল ভ্যারিয়েশন থাকে না, কারণ ওইখানে ক্রসিং ওভার হয় না, যার জন্য ক্রোমোজোমাল ভ্যারিয়েশন থাকে না, ঠিক আছে। তো মিওসিসের সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা ভ্যারিয়েশন পাই। তো মিওসিস কি হয়, এভলিউশনে সাহায্য করে, ভ্যারিয়েশনে সাহায্য করে, যার জন্য সার্ভাইভালে অনেকটা, অ্যাডাপ্টেশনে ও সার্ভাইভালে মিওসিসের একটা ইনভলভমেন্ট আছে, ঠিক আছে। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেখানের মাধ্যমে কি হচ্ছে, আমাদের মিওসিস ইভলভ ফ্রম অ্যাকচুয়ালি মাইটোসিস প্রথম এসছে, আসেক্সুয়াল রিপ্রোডাকশন, এবং সেখান থেকেই যেহেতু ভ্যারিয়েশন আস্তে আস্তে এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্টেশনের জন্যই মাইটোসিস থেকে মিওসিসের ইভলভ হয়েছে। মিওসিস ইভলভ ফ্রম মাইটোসিস অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং মিওসিসের ফিচার্স, মিওসিস কোথায় হয়, জেনারেলি ডিপ্লয়েড সেলস গুলো মিওসিসে পার্টিসিপেট করে, ঠিক আছে। ডিভিশন টু টাইম আফটার ডিএনএ ডাবল ইন এস ফেজ, ঠিক আছে। মিওসিস এনসিওর প্রোডাকশন অফ হ্যাপ্লয়েড ফেজ লাইফ সাইকেল, সেক্সুয়াল রিপ্রোডাকশনে হ্যাপ্লয়েড ফেজ যেটা হয় সেটা মিওসিসের জন্য হয়। গ্যামেটিক সেল তৈরিতে সাহায্য করে স্পার্ম এন্ড ওভাম। বেস্ট স্টাডি ইন গ্যাসওভার টেস্টিসে, ভালো স্টাডি করা যায় মডেল স্টাডির জন্য গ্যাসওভার টেস্টিসে। মিওসিসের যদি আমরা ফেজ দেখি, মিওসিস 1 ইজ কল্ড রিডাকশনাল ডিভিশন, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়। এই অ্যানাফেজ 1, দিস আর মেজর পার্ট, অ্যানাফেজ 1 এন্ড অ্যানাফেজ 2,
আর কোথাও থেকে প্রশ্ন খুব একটা আসে, অন্য জায়গা থেকে আসে, অন্য জায়গা থেকে ইজি ইজি কোশ্চেন আসে, কিন্তু এই সমস্যাটা হয় অ্যানাফেজ 1 এর সঙ্গে অ্যানাফেজ 2 এর। এই জায়গাটা মেজর একটা কোশ্চেন এরিয়া। অ্যানাফেজ 1 এ কি হয়, হোমোলোগাস ক্রোমোজোম গুলো সেপারেট করে, যার জন্য ওখানে ক্রোমোজোম নাম্বার রিডাকশন হয়। বাট অ্যানাফেজ 2 তেও সেপারেশন হয়, কিন্তু অ্যানাফেজ 2 তে সেন্টোমিয়ারটা স্প্লিট করে যায়, সেন্টোমিয়ার মাঝ বরাবর ভেঙে যায়। দিস আর মেজর ডিফারেন্স। এখানে সেন্ট্রোমিয়ার স্প্লিটিং হয়, এখানে হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট করে। আমরা আবার দেখবো এটা দিয়ে কোশ্চেন, বোধহয় আগে এই ইয়েতেও কোশ্চেন এসেছিল, মাদ্রাসা কমিশনের পরীক্ষাতেও এই কোশ্চেন এসেছিল, অ্যানাফেজ 1 এন্ড অ্যানাফেজ 2 দিয়ে। ঠিক আছে, তো প্রফেজ 1 এর মধ্যে কি কি ফেজ আছে, ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, LZPDD, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, প্রফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এগুলো পরপরই রাখতে হবে, কারণ প্রত্যেকের সাথে সিঙ্ক্রোনাইজ আছে। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। এবার লেপ্টোটিন স্টেজে কি হয়, বুকে স্টেজ হয়, ক্রোমোজোম গুলো কি হয়, ফুলের তোড়ার মতো আকৃতি, একটা সজ্জারীতি পায়, যার জন্য এটাকে বলা হয় বুকে স্টেজ বলা হয়, ফুলের তোড়ার মতো আকার আকৃতি ডেভেলপমেন্ট হয়। জাইগোটিন দশায় কি হয়, জাইগোটিন দশায় আমাদের সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স ফর্ম হয়, দুটো ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোমের মাঝে একটা গ্লু লাইক স্ট্রাকচার সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স ফর্ম হয়, এবং বাইভ্যালেন্ট ক্রোমোজোম, পেয়ার ক্রোমোজোম গুলো সাইন্যাপস হয়ে কি হয়, বাইভ্যালেন্ট বা টেট্রাড ফর্ম করে। ঠিক আছে, তাহলে এরকম কোশ্চেনে সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স কোন দশায় তৈরি হয়, বাইভ্যালেন্ট বা টেট্রাড কোন দশায় তৈরি হয়, ঠিক আছে, এরকম কোশ্চেন আসে। এবার আমরা এখানে দেখি যে প্রফেজ 1 প্যাকাইটিন, প্রফেজ 1 এর প্যাকাইটিন দশায় কি হয়, ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার কাদের মধ্যে হয়, হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, তাই তো, homologous chromosome in their non-sister chromatid, so exchange of genetic material between two non-sister chromatid or homologous chromosome। আচ্ছা, যদি নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ হয়, তাকে কি বলা হয়, বলতে পারবে কেউ? নন হোমোলোগাস ক্রোমোজোমে, এখানে হোমোলোগাস ক্রোমোজোম করা হয়। হোমোলোগাস ক্রোমোজোম কাদের বলে না, একটা প্রত্যেকটা ক্রোমোজোমে দুটো করে কপি থাকে, একটা প্যাটার্নাল কপি, একটা ম্যাটার্নাল কপি। এই ক্রোমোজোম নাম্বার 1 এর দুটো কপি হলো একে অপরের হোমোলোগাস, ক্রোমোজোম নাম্বার 2 এর দুটো করে কপি আছে, একটা প্যাটার্নাল একটা ম্যাটার্নাল, ক্রোমোজোম নাম্বার 3 দুটো কপি থাকে, ঠিক আছে, তো 3 দুটো কপি হলো একটা একে অপরের হোমোলোগাস। এবার 2 এর সাথে 3 এর রিলেশন হলো নন হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে, মানে 2 নম্বর ক্রোমোজোম 3 নম্বর ক্রোমোজোমের সাথে নন হোমোলোগাস, 3 নম্বর 9 নম্বরের সাথে নন, মানে 3 4 এর সাথেও নন হোমোলোগাস, 5 মানে নিজের পেয়ারিং ক্রোমোজোম ছাড়া অন্য ক্রোমোজোমের সাথে হলে সেটা নন হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে। আর নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যদি জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ হয়, তখন আমরা তাকে বলি ট্রান্সলোকেশন। কি বলা হয়, ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন আমরা কখন বলি, যদি নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, এটা আমরা বলছি এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল বিটুইন টু নন সিস্টার ক্রোমাটিড অফ হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে। সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড, এই সাপোজ একটা ক্রোমোজোম এর নিজের দুটো ক্রোমাটিড হলো সিস্টার, সিস্টার মানে কি বোন বা ভগিনী, তাহলে নিজের পার্ট, সেজন্য এর ক্রোমোজোমের পার্ট নিজের সিস্টার ক্রোমাটিড, আর নিজের অপরের সঙ্গে সম্পর্ক হচ্ছে নন সিস্টার, এর সঙ্গে এর সম্পর্ক হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এই আমাদের ক্রসিং ওভার হয় কার মধ্যে, এই যে হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, ঠিক আছে। এখানে কি হয়, রিকম্বিনেশন, নোডিউল ফর্মেশন হয়, এক্স আকৃতির স্ট্রাকচার ফর্ম হয়, যেটাকে আমরা কায়াজমা বলি, ঠিক আছে। কায়াজমা ইজ দ্য রেজাল্ট অফ ক্রসিং ওভার, কায়াজমা হলো ক্রসিং ওভারের ফল, ঠিক আছে। কায়াজমা কিন্তু ক্রসিং ওভার আগে হবে না, প্যাকাইটিন দশা ক্রসিং ওভার হবে, তারপর কায়াজমা ফর্মেশন হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ডিপ্লোটিন দশায় কি হবে, একটা হচ্ছে ওই সাইনাপ, এরপর আস্তে আস্তে এই ডিপ্লোটিন দশায় কায়াজমা ফর্মেশনটা, ডিপ্লোটিন দশায় কায়াজমা ফর্মেশন হয়, আর লাস্ট স্টেজে হবে ডায়াকাইনেসিস দশায় মানে সাইনাপটিমাল কমপ্লেক্সের রিজলিউশন হবে, ঠিক আছে, টার্মিনালাইজেশন অফ কায়াজমা, ডিপ্লোটিন, টার্মিনালাইজেশন অফ কায়াজমা, ডিপ্লোটিন দশা, না লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিনে কায়াজমা ফর্মেশন, আর ডায়াকাইনেসিস হচ্ছে আমাদের টার্মিনালাইজেশন অফ কায়াজমা হবে, ঠিক আছে। তো মেটাফেজ 1, তারপর হচ্ছে আমাদের অ্যানাফেজ 1,
টেলোফেজ 1 সাইটোকাইনেসিস, অ্যানাফেজ 1 এর মধ্যে মিওসিস 1, আর এটা যদি আমরা দেখি এখানে হয়ে গেল না, একই জিনিস বারবার আসছে। এই যে অ্যানাফেজ 1 আর অ্যানাফেজ 2, এইখানে শুধু এই দুটো মাথার মধ্যে রাখলেই হবে। অ্যানাফেজ 1 এ হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট, হ্যাঁ, স্পিন্ডল ফাইবার পুলস হোমোলোগাস ক্রোমোজোম টুয়ার্ডস দ্য অপোজিট পোল। এই যে এখানে কি হয়, হোমোলোগাস chiasma বলো, chiasma formation আর chiasma terminalization টা আরেকবার বলুন। কায়াজমা ফরমেশন হবে আমাদের কায়াজমা কখন হয়, যখন ক্রসিং ওভার হয়ে যাবে, হ্যাঁ। কায়াজমা হচ্ছে আমাদের এই রেজাল্ট অফ ক্রসিং ওভার, হ্যাঁ, যেই জায়গাটায় ক্রসিং ওভার হচ্ছে সেই জায়গাটায় এক্স আকৃতির একটা স্ট্রাকচার তৈরি হয়, ঠিক আছে। সেই স্ট্রাকচারটাকে আমরা কি বলছি, যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটা আমরা বলছি কায়াজমা, ঠিক আছে। কায়াজমা ফরমেশন হবে আমাদের প্যাকাইটিনের পরে ডিপ্লোটিন দশা, হ্যাঁ, ডিপ্লোটিন দশায় এখানে হবে কায়াজমা ফরমেশন, কায়াজমা ফরমেশন, হ্যাঁ, বিকজ কায়াজমা ইজ দ্য রেজাল্ট অফ ক্রসিং ওভার। কায়াজমা হলো ক্রসিং ওভারের ফল, ঠিক আছে। কায়াজমা ইজ দ্য, আমি লেখা আছে রেজাল্ট অফ ক্রসিং ওভার, ক্রসিং ওভার। আর ডিপ্লোটিন তাহলে লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন, আর ডায়াকাইনেসিস আছে লাস্ট, ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে কি হবে, টার্মিনালাইজেশন অফ কায়াজমা। এবার টার্ম দিকে প্রান্তের দিকে সরে যাবে, টার্মিনালাইজেশন অফ কায়াজমা, ঠিক আছে। কায়াজমা টার্মিনালাইজেশন, আচ্ছা। ডায়াকাইনেসিস হবে, টার্মিনালাইজেশন অফ কায়াজমা কমপ্লিট হবে, আর আমাদের ডিপ্লোটিন দশায় কায়াজমা ফর্মেশন হবে, ঠিক আছে। আচ্ছা, হুম। ঠিক, চলো তাহলে এটা আমাদের মোটামুটি হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেছে মোটামুটি। আজকে এখান পর্যন্তই থাক, ঠিক আছে। অনেক কোশ্চেন আছে এখান থেকে করা যায়, তাও কোনো ডাউট থাকলে মানে সে